নমস্কার সবাইকে। মনে হচ্ছে আবার কিছু একটা বড় ঘটতে চলেছে। শুনেছেন হয়তো দুদিন আগে আফগানিস্তানের ক্রিকেটারদের উপরে হওয়া আক্রমণের ব্যাপারটা। নাও, এখন আবার পাকিস্তানের ফিল্ড মার্শাল সবার সামনে এসে ডাইরেক্টলি ভারতের নিউক্লিয়ার ওয়ার্নিং। মনে আছে হয়তো আপনার অপারেশন সিন্দুরের আগে পেহেলগামের যে ঘটনাটা ঘটেছিল, তার আগেও পাকিস্তানের আসিফ মনির ঠিক এরকম ভাবেই বেশ অনেক কিছু বলেছিলেন। দেন তারপরেই হঠাৎ করে পেহেলগামের আক্রমণ। সো বুঝতে পারছেন, আশা করি আবার বড় কিছু একটা ঘটার চান্স আছে। কি কি বলেছেন আগে প্রথমে সেগুলো জেনে নিন, দেন তারপর তার পসিবিলিটি গুলোকে বোঝার চেষ্টা করব। দেন তারপর জানবেন ভারতের তরফ থেকেও কি কি জবাব দেওয়া হয়েছে আর কি কি স্টেপস নেওয়া হচ্ছে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে তো পাকিস্তানের আসিফ মনির এইবার ওয়ার্নিং দিয়েছেন যে ভারতের কাছে যে জিওগ্রাফিক্যাল ইমিউনিটিটা রয়েছে, জিওগ্রাফিক্যাল ভাস্টনেসটা রয়েছে, সেটার উপরে এবার অ্যাটাক করবেন। জিওগ্রাফিক্যাল ইমিউনিটি মানে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারতকে আক্রমণ করাটা এত সহজ না। চারিদিক দিয়ে ঘেরা, যেমন উত্তরে হলো হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে আবার বেশ খানিকটা এরিয়া করে জঙ্গল, নদী আর না হলে পাহাড়। একমাত্র নর্থ ওয়েস্টের রাস্তাটাই হলো ভারতকে আক্রমণ করার জন্য প্রপার একটা রাস্তা। ইতিহাসের পাতায় যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভারতের উপরে যে আক্রমণগুলো হয়েছিল তার বেশিরভাগই হয়েছিল এই নর্থ ওয়েস্টের দিক থেকে। মানে সিম্পলি বলতে গেলে এই নর্থ ওয়েস্ট বাদ দিয়ে বাকি ভারতটাই হলো চারিদিক দিয়ে ন্যাচারাল ব্যারিয়ারের মধ্যে রয়েছে, ফলে আক্রমণ করাটা এতটা সহজ না। পাকিস্তানের আসিফ মনির এইবার এই জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ তথা জিওগ্রাফিক্যাল ইমিউনিটির কথাটাই উল্লেখ করেছেন। বোঝাতে চাইছেন যে এইবার ভারতের উপরে এমনভাবে আক্রমণ করবেন যে ভারতের এই অ্যাডভান্টেজ গুলো আর থাকবে না। মানে সিম্পলি বলতে গেলে তিনি বোঝাতে চাইছেন যে ভারতকে এবার টুকরো করার চেষ্টা করবেন। কতটা সম্ভব সেটাতে পরে আসছি, আগে এরপর দ্বিতীয় কথাটাও শুনে নিন। আসিফ মনির আবার বলেছেন যে বর্তমানে ভারত আর পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ারাইজ এনভায়রনমেন্টে যুদ্ধের কোনো জায়গা নেই। সামান্য কিছু যদি ভারতের তরফ থেকে করা হয় তাহলে ডিসাইসিভ অনেক কিছু স্টেপস নেওয়া হবে পাকিস্তানের তরফ থেকে। নিউক্লিয়ারাইজড এনভায়রনমেন্ট মানে বুঝতেই পারছেন, ভারত আর পাকিস্তান দুটো দেশের কাছেই নিউক আছে। সো ভারত যদি সামান্য কিছুও করে তাহলে পাকিস্তান ঠিক এই নিউক্লিয়ার ওয়েপন গুলোকে ইউজ করবে। এটারও পসিবিলিটিটায় পরে আসছে, আগে তৃতীয় বা ফাইনাল পয়েন্টটাও জেনে নিন। আসিফ মনির এবার বলেছেন যে ভারতকে এবার মিলিটারি আর ইকোনমিক দিক থেকে হিউজ লসেস ইনফ্লিক্ট করবে। সব ধরনের ক্যালকুলেশন বা ইমাজিনেশনেরও বাইরে ভারতের ক্ষতি করবেন। এবার দেখুন, পাকিস্তানের এই যে আসিফ মনির এই যে বড় বড় ওয়ার্নিং গুলো দিচ্ছেন, সেগুলো দিতে পারছেন অ্যাকচুয়ালি কি কারণ, কিভাবে সাহস হচ্ছে এই এত বড় বড় ওয়ার্নিং দেওয়ার। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটাই এখন হচ্ছে ইউএস এর ব্যাকিং এ। যাই বলুন না কেন, পাকিস্তানের মাথার উপরে এখন ট্রাম্পের হাত রয়েছে। ভারত রয়েছে সুপার পাওয়ার হওয়ার রেসে। চীন, আমেরিকা, রাশিয়া এদের সাথে এখন কম্পেয়ার করা হয়। সেখানে পাকিস্তান এখন মোটামুটি অনেক দিক থেকেই ইররেলিভেন্ট হয়ে গেছে। আমেরিকার ইন্টারেস্ট হলো ইরান, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস, সাথে আবার মধ্য এশিয়া, অয়েল, ন্যাচারাল গ্যাস, সাথে আবার চীন আর রাশিয়াকে কাউন্টার করার জন্য। সাথে এটাও বলতে পারেন যে ভারতকেও কন্ট্রোলে আনার চেষ্টা করছে। সাথে টিকে থাকার জন্য পাকিস্তানের আসিফ মনির আর শাহবাজ শরীফ যেভাবে ডোনাল্ড ট্রাম্পের ইয়েস ম্যানে পরিণত হয়ে গেছেন, যেভাবে ক্রমাগত প্রশংসা করে যাচ্ছেন, তাতে করে ডোনাল্ড ট্রাম্প বেশ খুশি। ডোনাল্ড ট্রাম্পের নোবেল দরকার। সাথে আবার এরকম মানুষ তিনি বেশি করে পছন্দ করেন যারা কন্টিনিউয়াসলি তার প্রশংসা করেন। আর সেই কারণেই পাকিস্তানের ওপরে এখন এই ডোনাল্ড ট্রাম্পের দয়ার হাত। আর এই ব্যাকিংটার কারণেই পাকিস্তানের আসিফ মনির ভারতকেই এত বড় বড় ওয়ার্নিং দেওয়ার সাহস করছে। বাট এই ওয়ার্নিং গুলো কতটা পসিবল এখন সেগুলোও জেনে নিন। প্রথমেই হলো জিওগ্রাফিক্যাল ইমিউনিটি। দেখেন, সবাই জানে যে না হিমালয় নড়ছে না ভারত মহাসাগর। পাকিস্তানের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভির সাথে লড়াই করা। সাথে আপনার মনে আছে হয়তো নেভি জেনারেল অপারেশন সিন্দুরের সময় জানিয়েছিলেন যে এরপরে পাকিস্তানের ওপরে আক্রমণটা হবে অ্যাকচুয়ালি সমুদ্রের দিক থেকে। সো নেভির দিক থেকে ভারত মোটামুটি প্রিপেয়ার্ড। নেক্সট হলো, সবাই জানে যে শিলিগুড়ি করিডোরকে টার্গেট করার চেষ্টা হবে। সো সেদিক থেকেও ভারত মোটামুটি তৈরি হচ্ছে। নেক্সট হলো গুজরাতের পাশ দিয়ে সার ক্রিক। রিসেন্টলি খবর এসেছিল যে পাকিস্তান এই সার ক্রিকের পাশ দিয়ে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, মিলিটারি বিল্ড আপ করছে। তাই সেই সময় ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সাথে সাথেই জবাব দিয়ে দিয়েছিলেন যে পাকিস্তান যদি এই সার ক্রিকের পাশ দিয়ে এরকম করাটা কন্টিনিউ রাখে তাহলে ভারত এই সার ক্রিক হয়ে সোজা পৌঁছে যাবে করাচিতে। তিনি মনে করে দিয়েছিলেন যে এই সার ক্রিক হয়ে পৌঁছানোর রাস্তা রয়েছে সোজা করাচিতে। সো অ্যাকচুয়ালি পাকিস্তানের এই মুহূর্তে ভাবা উচিত জিওগ্রাফিক্যাল ইমিউনিটির ব্যাপারটা, ভারতকে না। কারণ পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল যে এরপর ভারতের উপরে আক্রমণটা হবে পূর্ব দিক থেকে। এদিকে পাকিস্তানের উপরেই
পশ্চিম দিক থেকে আফগানিস্তান এখন কন্টিনিউ আক্রমণ করে যাচ্ছে। মানে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ বা জিওগ্রাফিক্যাল ইমিউনিটি নিয়ে ভাবা উচিত অ্যাকচুয়ালি এখন পাকিস্তানের। নেক্সট হলো নিউক্লিয়ার ওয়ার্নিং। সবাই দেখেছে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের কিরানা হিলসে কি কি হয়েছিল। নিউক্লিয়ার ব্লকটা ভারত পুরোপুরি ধরে ফেলেছে। পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনের উপরে কার কতটা কিভাবে কন্ট্রোল আছে সেটা ভারত ভালো মতন করেই জানে। নেক্সট হলো ইকোনমিক লসেস ইনফ্লিক্ট করার ব্যাপারটা। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের আর কোনো কম্প্যারিজন নেই ভারতের ইকোনমির সাথে। ভারত কোথায় $4 ট্রিলিয়ন ইকোনমি, ফোর্থ লার্জেস্ট ইকোনমি। পাকিস্তানের সেখানে $300 বিলিয়ন জিডিপি। আর ঠিক এই কারণেই পাকিস্তান টার্গেট করতে চাইছে ভারতের ইকোনমিকেই। ভারতের রিলায়েন্সের জামনগর রিফাইনারি ব্যাপারটা আপনি হয়তো ভালো মতন করেই জানেন। কিছুদিন আগেই পাকিস্তানের আসিম মুনির যে জামনগর রিফাইনারির ওপরেই আক্রমণ করার কথা উল্লেখ করেছিলেন। মানে সিম্পল, ভারতের যে অয়েল রিফাইনারি গুলো রয়েছে সেখানে টার্গেট করার চার্জটা হলো সব থেকে বেশি। কারণ এখানে আরো একটা অ্যাঙ্গেল আছে। যেমনটা আপনি জানেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে কোনোভাবে চেষ্টা করছেন যাতে ভারত রাশিয়ান অয়েল বাই করা স্টপ করে দেয়। কারণ ভারতের তরফ থেকে যেটা করা হচ্ছে সেটা হলো, এক তো ভারতের নিডটাকে কমপ্লিট করা হচ্ছে রাশিয়ান অয়েল বাই করে, দ্বিতীয়ত ভারতের এই রিফাইনারিগুলোর মাধ্যমে রাশিয়ান ক্রুড অয়েলকে রিফাইন করে পাঠানো হচ্ছে সোজা ইউরোপে। এই যে রাশিয়া থেকে অয়েল বাই করা সাথে রিফাইন করে যে ইউরোপে পাঠানো, তার ফলে এই গোটা ওয়ার্ল্ডে অয়েলের প্রাইসটা অ্যাকচুয়ালি কন্ট্রোলে থাকছে। মানে সিম্পল ভাষায় বললে ভারত অ্যাকচুয়ালি কন্ট্রোলে রাখছে অয়েলের প্রাইসটাকে। আর এই জিনিসটাকেই ট্রাম্প তথা আরো অন্যান্য দেশ পছন্দ করছে না। আর ঠিক এই কারণেই ভারতের ওপরে অয়েল নিয়ে বিভিন্নভাবে এই টার্গেট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান যেহেতু ইউএস এর অনেকটা ক্লোজ হয়ে বসে আছে, তাই তো কোনো অবাক হওয়ার ব্যাপার হবে না যে পাকিস্তান চেষ্টা করলো টার্গেট করার ভারতের এই অয়েল রিফাইনারি গুলোকে, যেটা ভারত ভালো মতন করেই জানে। আর সেই বুঝে স্টেপস নেওয়া শুরুও হয়ে গেছে। উল্টে এই সবকিছুর ফলে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হলো, সাউদি চেষ্টা শুরু করে দিয়েছে ইউএস এর সাথে একটা ডিফেন্স প্যাক্ট সাইন করে নেওয়ার। অ্যাকচুয়ালি আপনার মনে আছে হয়তো রিসেন্টলি সাউদি আর পাকিস্তানের মধ্যে হওয়া ডিফেন্স প্যাক্টটা, একটা দেশের উপরে আক্রমণ হলে অন্য দেশ এসে সাথে জবাব দেবে। কিন্তু পাকিস্তান এখন যা কিছু করছে তাতে সাউদি ভালো মতন করেই বুঝতে পারছে যে পাকিস্তান আর কিছুদিনের মধ্যেই বড় একটা প্রবলেমে উলঝাতে চলেছে। সেক্ষেত্রে পাকিস্তান নিজেরই যদি রক্ষা না করতে পারে তাহলে সাউদির কি রক্ষা করবে? আর ঠিক সেই কারণেই সাউদি এখন চাইছে ইউএস এর সাথে একটা ডিফেন্স প্যাক্ট সাইন করে নেওয়ার। রিসেন্টলি ঠিক যেরকমটা কাতারের সাথে ইউএস করেছিল। মানে সিম্পল ভাবে বললে সাউদি ভালো মতন করেই বুঝতে পারছে যে পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্টটা হয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ হয়নি। এবার আরেকটা দিক যদি ভাবা হয়, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে পুরো সাপোর্ট করে যাচ্ছেন পাকিস্তানকে, কিন্তু বুঝতে পারছেন না পাকিস্তানের নিউগুলো আফগানিস্তানের হাতে পড়ে গেলে কি হবে। সবাই জানে ইরানের মতন করেই আফগানিস্তানের হাতে পাকিস্তানের নিউক পড়ে যাওয়া মানে হলো উল্টে ইউএস এর ক্ষেত্রেই প্রবলেম। তখন বাগরাম এয়ারবেস নিয়ে আর ভাবতে হবে না। তৃতীয় আরো একটা ব্যাপার হলো, পাকিস্তান বুঝতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট করলেও পরে বাই চান্স এই সাপোর্টটাকে সরিয়ে নিলে তখন পাকিস্তানের কি হবে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যা কিছু করছে সেটা ট্রাম্পের সাপোর্টে, কিন্তু পরে ট্রাম্প নিজের সুবিধা বুঝে এই সাপোর্টটাকে সরিয়ে নিলে তখন কি হবে। যাই হোক, আসিম মুনির যে এই ধমকিগুলো দিয়েছেন ভারতকে, তার বদলে ভারতের তরফ থেকে কি কি রিপ্লাই দেওয়া হয়েছে, কি কি স্টেপস নেওয়া হচ্ছে সেগুলো জেনে নিন। ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন যে পাকিস্তান যে এখন এই নো স্পেস অফ ওয়ার বা নিউক্লিয়ার ধমকিগুলো দিচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি হলো ব্লাফ। পাকিস্তান অ্যাকচুয়ালি এখন কনসার্ন ফিল করছে নিজেদেরই মিলিটারি নিয়ে। কারণ বর্তমান সময়ে সবাই দেখতে পাচ্ছেন যে আফগানিস্তান অ্যাকচুয়ালি পাকিস্তানের কি হাল করছে। উল্টো দিকে আবার ভারত পেশেন্সের সাথে ওয়েট করছে। একসাথে দুটো দেশ যোগ দিয়ে ফেললে পাকিস্তান বিশাল বড় প্রবলেম পড়ে যাবে, আর সেই জিনিসটাই পাকিস্তান সেন্স করতে পারছে। সো সেই কারণেই অ্যাকচুয়ালি পাকিস্তান কনসার্ন ফিল করছে, আর তার জন্যই এখন এই উল্টো ধমকি। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আবার মনে করে দিয়েছেন যে অপারেশন সিন্দুরের সময় কতটা ড্যামেজ ইনফ্লিক্ট করা হয়েছিল পাকিস্তানের উপরে। নোরখান এয়ারবেস, কিরানা হিলস, মরিদকে, এরকম পরপর লম্বা একটা লিস্ট। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং আবার মনে করে দিয়েছেন যে পাকিস্তানের যে ভূমি, সেই ভূমির প্রতিটা ইঞ্চি হলো ব্রহ্মোস মিসাইলের রেঞ্জের আন্ডারে। অপারেশন সিন্দুর একটা জাস্ট ট্রেলার ছিল, এরপর আর কোনো মিস্টেক করলে একটা প্রপার মুভি দেখানো হবে। রাজনাথ সিং বলেছেন যে পাকিস্তানের বোঝা উচিত যে ভারত যদি একবার পাকিস্তানকে জন্ম দিতে পারে তাহলে বাকিটা বুঝে নিন। বাকিটা এক্সপ্লেন করার আর কোনো দরকার নেই, সবাই জানে। হোম মিনিস্টার অমিত শাহ আবার 17টা বর্ডার স্টেটকে অর্ডার দিয়েছেন যে বর্ডারের কাছাকাছি 30 কিলোমিটারের মধ্যে যতগুলো ইললিগাল স্ট্রাকচার রয়েছে সেই ইললিগাল স্ট্রাকচারগুলোকে খুব তাড়াতাড়ি ডেমোলিশ করে দিতে। মানে বুঝতেই পারছেন, এই যে রিসেন্টলি পরপর আর্মি চিফ, এয়ারফোর্স চিফ, লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং
পরপর যে ওয়ার্নিং গুলো দিচ্ছেন, সাথে হোম মিনিস্টার অমিত শাহ যে অর্ডার গুলো দিয়েছেন, তাতে করে বোঝা যাচ্ছে কিছু না কিছু একটা নিয়ে সাইলেন্টলি প্রপার প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে। এখন দেখা যাক কি হয়। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও।